জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জাতীয় নির্বাচন ঘিরে ভয়ভীতি ও হুমকি, নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত সরকার। এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ আরও পেছাচ্ছে। জানিয়ে দিব আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে শিগগিরই আলোচনা চায় মিত্ররা। এদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে, বলছে সালাউদ্দিন। সব শেষে জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত সরকার। দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে 11 ডিসেম্বর। নির্বাচনের সময়ে যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও ষড়যন্ত্র। দলটি দেশের মানুষের কাছে এখন আতঙ্কের নাম। 2009 সালে ক্ষমতা আসার পর থেকে 2024 সালের 5 অগাস্ট পর্যন্ত 15.5 বছর দেশের মানুষের উপর চেপে বসেছিল। ক্ষমতা ধরে রাখতে গুম খুন সহ সব ধরনের অবিচারের পথে বেছে নিয়েছে দলটি। মানুষের ভোটাধিকার থেকে করা হয় বঞ্চিত। ভিন্ন মতের কেউ প্রতিবাদও করতে পারত না। কিন্তু গেল বছর অদম্য ছাত্র জনতার লাগাতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। এরপর থেকে তিনি এবং তার দলের শীর্ষ নেতারা ভারতে পলাতক। এমন বাস্তবতায় দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বহুল প্রত্যাশিত জনগণের এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামাজিক গণমাধ্যমে নিষিদ্ধ দলটি নেতাকর্মীরা নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বন্ধ করে দেবে। তাদের আন্দোলন সহিংস রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। গোয়েন্দা সূত্রগুলো বলছেন, নির্বাচন বানচালে চোরাগোপ্তা হামলা ও আগুন সন্ত্রাসের চেষ্টা চালাতে পারে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া সাইবার জগতে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ নির্বাচন আসনও চিহ্নিত হয়েছে। ওইসব আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। সার্বিক বিষয় মাথায় রেখে নির্বাচন বানচালে আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন সামনে রেখে প্রশিক্ষণ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর 7,68,000 সদস্য। নির্বাচন ঘিরে মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী। ঝুঁকিপূর্ণ আসনগুলোতে থাকবে বেশি নজর। অপতৎপরতায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে গোয়েন্দারা। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মাঠ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে আইজিপি বাহারুল আলম নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার তারিখ আরও পেছাচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে 7 ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে এই তারিখও চূড়ান্ত নয়। চিকিৎসকদের পরামর্শ ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যের তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। শুরুতে 6 ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন কর্মসূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি 10 ডিসেম্বর ঢাকায় নামবে। এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি, যার ফলে বিকল্প হিসেবে জার্মানির এফএআই রেন্ট জেট প্রতিষ্ঠানটির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করছে কাতার সরকার।
ঢাকায় কাতার দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গণমাধ্যমকে বলেন, কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাত্রাকারী দলের সঙ্গে কামানো হবে। সংখ্যা কমানো হবে। বিএনপি শুরুতে 18 জনের তালিকা করলেও অগ্রাধিকার ভিত্তিক সীমিত সংখ্যক মানুষ এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করবেন। বাকি ব্যক্তিরা প্রয়োজন হলে বাণিজ্যিক ফ্লাইটে যাবেন। এদিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির সঙ্গে সময় কাটান। আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে শিগগিরই আলোচনা চায় মিত্ররা। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে 2 দফায় 272 আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে চায়। শরিকদের কারোর মনোনয়নই এখনও চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে তারা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যদিও এরই মধ্যে তাদের কয়েকজনকে প্রার্থিতার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি, তবে নির্বাচনের তফসিল ঘোষণার সময়ে এগিয়ে আসায় শরিক দলগুলোর নেতারা এখন আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট হতে চান। একই সঙ্গে চান আনুষ্ঠানিক ঘোষণাও। শরিক দলের নেতারা মনে করছেন, বিএনপি যেহেতু এরই মধ্যে তাদের দলীয় প্রার্থীদের আসনগুলোতে নাম ঘোষণা করে দিয়েছে, এখন জোটের আসনগুলোতেও প্রার্থীর নাম ঘোষণা করা দরকার। এজন্য তারা শিগগির বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান। একই সঙ্গে ঘোষিত আসনগুলোর মধ্যে যেখানে জোটের শীর্ষ নেতারা বাদ পড়ছেন সেগুলোতেও মনোনয়ন পুনর্বিবেচনা চান। দলীয় সূত্রে জানা গেছে, জোটের যারা বাদ পড়ছেন তাদের কাউকে সংসদের উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়নের চিন্তা রয়েছে বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 3 নভেম্বর প্রথম দফায় 236 আসনের দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এর একদিন পর মাদারীপুর 1 আসনে ঘোষণা করা প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। 1 মাস পর গত বৃহস্পতিবার আরও 36 আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সে হিসেবে মোট 272 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলো। এখন ফাঁকা রয়েছে আর 28 আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। ফাঁকা আসনগুলো প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন মূলত এগুলো তাদের। এছাড়া আমাদেরও 2-1টির ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব। বিএনপি সর্বশেষ 2018 সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। সেবার শরিকদের জন্য 59টি আসন ছেড়েছিল দলটি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে 22টি আসন ছাড়লেও পরবর্তীত পরিস্থিতিতে এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতকেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে। তাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতা এবং সংশোধিত আরপিও বিবেচনায় নিয়ে মূলত বিজয়ী হওয়ার মতো শরিকদের ঢাকাসহ বিভিন্ন স্থানে আসন ছাড়বে বিএনপি। মিত্রদের জন্য ছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী বিজয়ী হোক, সেটা কোনোভাবেই চায় না বিএনপি। দলটির বিশ্লেষণ হচ্ছে, ঘোষিত আসনগুলোর মধ্যে কয়েকটি আসনে যুগপথের শরিকরা মনোনয়ন প্রত্যাশী থাকলেও ওই আসনগুলোতে বিএনপির শক্তিশালী প্রার্থী রয়েছেন, তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। সে বিবেচনায় এসব আসনে দলীয় লোকদের প্রার্থী করছে বিএনপি। আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে, বলছে সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। তার দাবি, রাজনৈতিক পরিসরে তাদের অস্তিত্ব এখন শুধু মাঝে মধ্যে চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ। শুক্রবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার, সামরিক শাসক বা ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। বিএনপি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্র চর্চা ও রক্ষায় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা
করছেন। 7 নভেম্বরের এই ঘটনা 1979 সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও সংসদীয় শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করাও বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন, একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক। গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী 3 মাসে তিনি এই দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় সাইফুল হককে এই দায়িত্ব প্রদান করা হয়। এই সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থিতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেওয়া হয় সভায়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কে এম জাবের মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ। এদিকে এই বৈঠকের আগে সেখানে গণতন্ত্র মঞ্চের সাথে গণফোরামের কেন্দ্রীয় নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নেতারা আলোচনা করেন। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে তারা কথা বলেন। এ বৈঠকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ উপস্থিত ছিলেন।